আপনাদের একটা পয়েন্ট বলতে চাই যে ইতিমধ্যে আমরা যে আইএফসি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে যে স্টাডি করেছি সেখানে যে প্রতিদিন আমাদের এই বন্দরের যে প্রতিবন্ধকতা, এটার কারণে আমাদের $1 মিলিয়ন ক্ষতি হচ্ছে প্রতিদিন, লস। তাহলে আপনি চিন্তা করেন যে যেখানে আমাদের লাভ করার কথা সেখানে আরো একটা লস হচ্ছে। এটা উত্তরণের একমাত্র উপায় হলো আমাদের সমুদ্র বন্ধ করছে। এবং তখন হবে কি, আমরা বিভিন্ন লাইনারের সাথে আমরা যে এগ্রিমেন্টগুলো, সিসি এগ্রিমেন্ট বলে, এগুলো করতে পারবো। এবং সিসি এগ্রিমেন্ট করলে হয়তো বা জাহাজের ভাড়া 30-40% কমে যাবে। কার্গের যে এখন আমাদের যে ভাড়া, এটাও দেখা যাবে যে তোমার কন্টেনারের ভাড়া 30-40% কমে যাবে। এটা সম্ভব। তাছাড়া হলো যে ডেলিভারি, টাইমলি যদি আমরা ডেলিভারি না দিতে পারি তাহলে কিন্তু হাই এন্ড প্রোডাক্ট বাংলাদেশে আসবে না। যেটা আপনার মনে করেন ভিয়েতনাম আমাদের থেকে 10 দিন ডেলিভারিতে এগিয়ে আছে। এই জন্য হাই এন্ড প্রোডাক্টগুলো সব ভিয়েতনামে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, চায়নাতে হচ্ছে। আমাদের এখানে কিন্তু হাই এন্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো আসছে না, এই একটা কারণে, কারণ ওনারা এগুলো স্টোর করে রাখে। হাই এন্ড প্রোডাক্টগুলো তৈরি হবে, ডেলিভারি হবে, তো ওখানে টাইম সেন্সিটিভ। সেই জন্য আপনার এয়ার কার্গো মুভমেন্ট লাগে, এবং শিপের মুভমেন্ট হলেও এটা একদম টাইমলি মুভমেন্ট হবে। সেই জন্য আমাদের এই যে টোটাল যে লজিস্টিক চেইন, এটাকে হাই এন্ড লজিস্টিক চেইনের সাথে আমাদেরকে এম্পাওয়ার হতে হবে। এবং সেটা হতে গেলে অবশ্যই আমাদের গ্রিন পোর্ট এবং মডার্ন টেকনোলজি আমাদের অ্যাডপ্ট করতে হবে, এবং ডিজিটালাইজেশন আর ডিকার্বনাইজেশনের কোনো অল্টারনেটিভ নেই। এই ক্ষেত্রে আমাদের যে বিলিয়ন ডলার্সের ইনভেস্টমেন্ট লাগবে, সেই ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই ফরেনারদের আসতে হবে, ফরেন ইনভেস্টর। আমরা সেই লক্ষ্যগুলো মাথায় রেখে কাজ করছি, এবং তার সুফলে ইতিমধ্যেই দেশবাসী পাচ্ছেন, এবং আপনারা দেখতেছেন যে ভবিষ্যতে একটা আমাদের বড় ধরনের সম্ভাবনা উন্মোচন হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে কর্মসংস্থান। বাংলাদেশে এখন অনেক আনএমপ্লয়মেন্ট পিপুল রয়েছে, প্রায় 4,500 মতো, 4.5 কোটির মতো স্টুডেন্ট আছে। ওনারা কিন্তু আগামী 8-10 বছরের মধ্যে কিন্তু জব মার্কেট চলে আসবে। তো আমরা যদি হিসাব করে দেখি, আগামী 10 বছরে প্রতি বছর মিনিমাম 70 থেকে 80 লাখ লোকের কর্মসংস্থান করা লাগবে আগামী 10 বছর। আমাদের জনসংখ্যার 50%-এর মধ্যে হলো বয়স 27-এর নিচে। এই যে ইয়াং পপুলেশন, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সম্ভাবনা, যে এই ইয়াং পপুলেশন কিন্তু পৃথিবীতে এখন কোথাও নেই, এবং তাদেরকে আমরা যদি কাজে লাগাইতে পারি, দেশ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। এখন তাদের কাজে লাগাইতে হলে তো আমাদের কর্মসংস্থান করতে হবে, আর কর্মসংস্থান করতে গেলে কিন্তু আপনাকে যে এক্সপোর্ট ইম্পোর্ট, যে ইন্টারন্যাশনাল লজিস্টিক্স, এটাকে আমাদেরকে অবশ্যই রোবাস্ট হতে হবে, এফিসিয়েন্ট হতে হবে, সিকিউর হতে হবে, সেফ হতে হবে, রিলায়েবল হতে হবে। নাইলে কিন্তু আপনার ফরেন ইনভেস্টররা আছেন, যারা হাই এন্ড প্রোডাক্ট করে, তারা এখানে আসবে না। তো তাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাদের প্রযুক্তিগত এবং বন্দরের যে সক্ষমতা, দুইটাই কিন্তু আধুনিক করতে হবে। এবং আমরা যেটা করে ফেলতে পারি, দেখবেন যে এই চট্টগ্রাম, মহেশখালী, মাতারবাড়ি, এই অঞ্চলটা হয়ে যাবে ভবিষ্যতে সিঙ্গাপুর, স্যাটেলাইট সিটি হবে। এবং এই এরিয়াটা হবে আমাদের জন্য গ্রোথ ইঞ্জিন, এবং সেখানে বন্দরই মেইন রোলটা প্লে করবে। তো ফিউচার development of the country that depends on the ports. কারণ ইনভেস্টররা তারা কিন্তু রেডি আছে, তারা ইনভেস্টমেন্ট করার জন্য তাদের অর্থ আছে, তাদের কিন্তু প্রয়োজন আছে, কিন্তু তারা যেখানে এই নিশ্চয়তাগুলো পাবে, এফিসিয়েন্ট, সেফ, সিকিউর অ্যান্ড রিলায়েবল ইনভেস্টমেন্ট যেখানে করতে পারবে, সেখানে তারা আসবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আমাদের যে নিরাপত্তা।
আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা নিরাপত্তা প্রতিষ্ঠান এখানে এসেছিল এবং তাদের সাথে আমাদের সমস্ত কিছুই আমরা দেখিয়েছি, তারা অডিট করেছে। বিশেষ করে আইএসপিএস কোডের যে মেইন অডিটটা সেটা এবার হয়েছিল, সেখানে ইউএস কোস্ট গার্ড এসেছিল এবং ওনারা এখানে আমাদের সবকিছু দেখেছেন। দেখে তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলে গেছেন যে নো অবজারভেশন এক্সেপ্ট আউটসাইড। এটা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কোডের ইতিহাসে এটা হয়েছে, এরকম একটা রিপোর্ট। ঠিক একইভাবে আপনার সমুদ্রেও আমরা কিন্তু নিশ্চিত করেছি এবং রিক্যাপে কিন্তু আমাদের কোনো ওই ধরনের ইয়ে নাই, ইনসিডেন্ট রিপোর্ট নাই। যখন এই ম্যারিটাইম সিকিউরিটি এবং পোর্ট সিকিউরিটি যখন আমরা এনশিওর করতে পারি, তখন কিন্তু ওনারা আশ্বস্ত হয় যে না, এখানে তো কোনো ঝামেলা নাই। এইভাবে কিন্তু আমাদের এই নিশ্চয়তা ওনাদেরকে দিতে হবে এবং আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। হ্যাঁ, আমরা রেডি, আমাদের ইয়াং জেনারেশন আছে, তারা কাজ করবে, আমাদের জায়গা আছে এবং আমাদের প্রতিষ্ঠান বন্দর সক্ষম। তখন কিন্তু ওনারা এমনিতে আসবে, দেখবেন যে ওনাদের টাকা লাগবে না, এমনিতে আসবে। এখন যেটা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিককালে আমরা যখন এই কার্যক্রমগুলো হাতে নিই, তখন আপনারা দেখেছেন যে এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছে, সবাই কিন্তু বিজনেস করতে গেছে। এই ইনভেস্টমেন্ট সামিটের শুরুর আগে কিন্তু আমার এখানে জার্মানির একটা টিম এসেছে, 10 জন জার্মান অ্যাম্বাসেডার সহ। ওনাদের টিম লিডার ছিলেন যে মিস্টার থমাস কোয়েনি, এবং বিজনেস সামিটের পরে ওনার লেখা পাবলিশ হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে। ওইটা আবার উনি আমাকে শেয়ার করেছেন, ওখান থেকে পাঠিয়েছেন জার্মানি। তো সেখানেও কিন্তু বন্দরের কথা লিখেছে, উনিও কিন্তু বলেছেন যে বন্দরের সক্ষম। সবাই কিন্তু বলছে যে আমাদের যে ইয়াং ওয়ানের যে চেয়ারম্যান, উনি বলছিলেন যে স্পিড টু মার্কেট, এই স্পিড টু মার্কেট আমাদের অ্যাটেন্ড করতে হবে, টাইমলি ডেলিভারি। এটা যদি করতে পারি তাহলে কিন্তু ওনারাই ওই ভিয়েতনামে যে ইনভেস্টমেন্টগুলো ওনাদের আছে সব বাংলাদেশ করে। আমাদের কম্পিটিটিভ মার্কেটে যেতে হলে এখন আর কোনো অল্টারনেটিভ নেই, বন্দরের সক্ষমতা বাড়ানো ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। এই জন্য আমরা চেষ্টা করেছি এবং আপনাদের সবার সহযোগিতা আমরা দেখেছি যে মিডিয়ার যে ভূমিকা এখানে একটা বড় ধরনের ভূমিকা ছিল। এই বে টার্মিনাল, এই মাতাবাড়ি নিয়ে যে আপনারা যেভাবে লেখালেখি করেছেন, আমি সব পেপার কাটিং আমি রেখে দিয়েছি। ভবিষ্যতে হয়তো এটা আমার দেখার সুযোগ হবে রিটায়ারমেন্টের পরে, সব বিভিন্ন লাইন্স। তো আপনাদের ভূমিকাটা আসলে আনন্দিত, যার জন্য কিন্তু দেখেন এটা সবাই কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসেবে নিয়েছে। ঠিক আছে, তো কালকে আমি ওয়েট করতেছিলাম যে কখন 9:45 এই আমাদের কন্ট্রাক্টটা ওয়াশিংটনে সাইন হয়, এবং সাইন হওয়ার সাথে সাথে আমি ছবি সহ পেয়ে গেছি এবং তখন আমি এগুলো শেয়ার করেছি আমাদের যারা। এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বুঝছেন, দেশের জন্য, জাতির জন্য একটা বিরাট অর্জন। এই যে মাতাবাড়ি ডিস্ট্রিক্ট কোর্ট এবং বে টার্মিনাল যে হয়ে গেল, এটা কিন্তু মানে আগামী 100 বছর এই দেশের মানুষ এবং আপনারা, আমরা সবাই মানে নিজের চোখে দেখতে পেলাম যে আমাদের উপস্থিতিতে, আমাদের মাধ্যমে আমাদের সবার সক্রিয় বা অংশগ্রহণ এই কাজটা হয়ে গেল। আমরা কিন্তু সবাই একটা হিস্ট্রি পার্ট হয়ে গেলাম। আরেকটা বিষয় আমরা যেটা চিন্তা করেছি সেটা হলো আমাদের কোনো ফ্রি ট্রেড জোন নাই। তো গত অক্টোবরে আমরা কাস্টমস এর সাথে চেষ্টা করেছি একটা ফ্রি ট্রেড জোন এখানে করার জন্য। আমরা এখন তুলা নিয়ে আসি বিদেশ থেকে, হাইয়েস্ট তুলা ইম্পোর্ট করি আমরা হলো পৃথিবীতে। 5 থেকে 6 বিলিয়ন ডলারের তুলা প্রতি বছর আমরা আসি। এই 5 থেকে 6 বিলিয়নের তুলা যদি আমাদের দেশে যদি আমরা করতে পারি, তো ওইটাও তো আমাদের জন্য মানে অ্যাটলিস্ট তো ফরেন কারেন্সি তো সেভ হয়ে যাবে। আপনি একটা ফরেন কারেন্সিতে এলসি ওপেন করলে ওইটা ডেলিভারি হইতে আপনার প্রায় 3 মাস লেগে যায় মিনিমাম। আমরা যদি এখানে ফ্রি ট্রেড জোন করতে পারি, সেখানে আমরা যদি তুলা রাখতে পারি, এখানে শুধু আমাদের দেশের না, আশেপাশের দেশেও আমরা এটাতে মার্কেট করতে পারি। এটাতে একটা কর্মসংস্থান এবং একটা যে
ইনভেস্টমেন্টের একটা যে অপরচুনিটি সৃষ্টি হবে, এটা আমাদের এখানে করা এখন অপরিহার্য হয়ে গেছে। এটা শুধু আমি তোলার কথা বলবো, তো একটা ফ্রি ট্রেড জন্য যদি আমরা কেন করতে পারি, বছরে এখান থেকে দেখা যাবে 10-12 বিলিয়ন ডলারের আমাদের ইয়ে আসবে রিটার্ন। এখন আপনারা যে সিঙ্গাপুরে রাখে, ওখানে সিঙ্গাপুরে অনেক ভাড়া দিতে হয় এবং সেখান থেকে এলসি ওপেন করার পর ওখান থেকে বাংলাদেশে আসে। তো ওই মার্কেটটা তো আমাদের এখানে রয়ে গেছে। আমরা গার্মেন্টস এক্সপোর্ট করে আমরা 1 নম্বর তুলা ব্যবহারকারী দেশ, তাহলে আমাদের এখানে তো এই ফিউশনটা দরকার। আমরা পানগাতেও চেষ্টা করছি ওখানে একটা করার জন্য, যাতে ঢাকা, যেহেতু ঢাকা কেন্দ্রিক হলো আমাদের গার্মেন্টস গুলো মোস্টলি, তাহলে ওখান থেকে সরাসরি দেখা যাবে যে লোকাল কারেন্সিতে আপনার এলসি ওপেন করবে, ডেলিভারিতে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লেগে যায়, তার বেশি না। এখন তো ফরেন কারেন্সিতে এলসি ওপেন করা অনেক সময় লেগে যায়, তারপর তো ডেলিভারি টাইম তো আছে। এইটা হলো একটা, তখন আমাদের যারা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের জন্য কিন্তু একটা অনেক সহজ হয়ে যাবে, এবং আমাদের ফরেন কারেন্সি সেভ হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এবং এর মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। একইভাবে আমরা চাচ্ছি যে চট্টগ্রামে বিশেষ করে এখানে এয়ারপোর্ট আছে এবং এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হাব আছে, আবার পোর্টও আছে। এইটা হলো সবচাইতে মানে একটা আদর্শ জায়গা যেখানে আমরা ফ্রি ট্রেড জোন করতে পারি। এইটা আমরা অ্যাক্টিভ কাজ করছি এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা আদেশ জারি হয়েছে, একটা কমিটি করা হয়েছে, সেখানে আমাদের মেম্বার হারবার আমাদের মেম্বার হিসেবে থাকবেন। আমরা কিছু কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, করে হয়তো এটা আমরা এই কমিটির মাধ্যমে এটা প্রমাণ করবো, যাতে এটা আমরা খুব দ্রুত করতে পারি। যত দ্রুত করতে পারবো তবে আমাদের, এবং সেখান থেকে শুধু এই ইয়ে না, আপনার তুলা না, আমরা এখানে গাছ, চাল, অনেক কিছু এখানে রেখে দিতে পারবো। ওইরকম আমাদের ওয়ার হাউস, বন্ডেড ওয়ার হাউস এবং সিএফএস এগুলো করে রাখলে, এগুলো আমরা এখানে রেখে দিলে সব দিক থেকে লাভ। তাছাড়া আমরা একটা কাজ হাতে নিয়েছি, সেটা হলো আমাদের এখন কোনো রেফ্রিজারেটর বা রিভার কন্টেনারের কোনো ইয়ে নাই, আলাদা কোনো স্পেস নাই। এটা আমাদের পোর্টের ভিতর আপনারা দেখছেন পাস করে রেখেছি। এটার জন্য আমরা ইউএসএইডের একটা ফান্ডে চাচ্ছি যে একটা কোল্ড স্টোরেজ এবং রিভার কন্টেনার একসাথে করার জন্য। সেটার জন্য আমরা একটা জায়গা ইতিমধ্যে ইয়ারমার্ক করেছি এবং এটা বহু এগিয়ে গেছে কাজটা। আশা করি খুব অল্প সময়ের মধ্যে জায়গাটা আমরা পেয়ে যাব। পেয়ে গেলে তারপরে ওখানে আমরা এই রিভার কন্টেনার এবং কোল্ড স্টোরেজের জন্য ডেডিকেটেড জায়গা করতে পারি। এক্সিস্টিং যে আমাদের ইয়ার্ডগুলো আছে, ইয়ার্ডগুলো আমাদের সংস্কার করা দরকার। বিশেষ করে জিসিবির 5-6টা ইয়ার্ড আমাদের ইমিডিয়েটলি রেনোভেশন করতে হবে। এটা অনেক পয়সার বিষয়, খরচ লাগবে, সময় লাগবে, কিন্তু এখনই আমরা এটা দিতে পারছি না, কাজগুলো হাতে দিতে পারছি না। এই জন্য যে আমাদের এটা হলে যে বর্তমানে যে প্রেশারটা, এটা আমরা শাসন করতে হবে। তার জন্য আমরা চাচ্ছি খুব দ্রুত একটা হ্যাভেলিক কালবো যেটি এতে করা লালমনিতে করার জন্য, এবং একইভাবে ওইদিকে আমরা চাচ্ছি আরো ইয়ার স্পেস বাড়ানোর জন্য, এবং ট্রাক টার্মিনাল, কয়েকটা ট্রাক টার্মিনালের কাজ আমরা হাতে নিয়েছি, যাতে এগুলো হয়ে গেলে ডেডিকেটেড ট্রাক টার্মিনাল না থাকাতে আপনারা দেখছেন যে মানুষের কত কষ্ট হয় রাস্তায় এখানে সেখানে তাদেরকে পার্কিং করতে, পার্কিংয়ের জায়গা না থাকলে এটা করবে। এই জন্য ওইটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, একটা পার্কিংয়ের সুন্দর একটা জায়গা বের করে ওখানে করার, এগুলো আমরা কাজ করছি। ইনশাআল্লাহ বে টার্মিনাল হয়ে গেলে এর সাথে আমাদের যে 2000 ট্রাক টার্মিনাল ব্যবস্থা হবে, এটাই আমাদের জন্য অনেক উপকারী হবে। আর বে টার্মিনাল হয়ে গেলে আপনার নদীর ওই পাড়াও তখন দেখবেন যে আরো উন্নত হয়ে যাবে। এখন যেমন আমাদের টানেল থেকে খুব একটা রিটার্ন আসে না, আর বে টার্মিনাল হয়ে গেলে দেখবেন তখন টানেলেরও ব্যবহার হয়ে যাবে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে আমাদের যে কাজগুলো আমরা করে যাচ্ছি, এটা সুফল আগামী 5-7 বছরের মধ্যে আমরা পাবো।
এখন আসি আমাদের কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে। আপনারা জানেন যে বিগত 14-15 বছরে আমাদের চিটাগং কোর্টের ভিতরে অনেক পদোন্নতি নিয়ে অনেক ঝামেলা ছিল। এটাও তো একটা বিষয়। আমরা কষ্ট করছি, একসাথে কাজ করছি, আবার এদিকে যদি এই জিনিসগুলো না দেখা হয়, আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছিলাম প্রথম থেকে। আমরা 663 জনকে পদোন্নতি পেয়েছিলাম, এটা হাইয়েস্ট মানে চিটাগং বোর্ডের হিস্ট্রি। এখন আর কোনো কন্ডিশন নেই। তারপরে আমরা হলো 363 জন কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের কার্যক্রম হাতে নিয়েছি। বেশ কিছু নিয়োগ অলরেডি হয়ে গেছে এবং পর্যায়ক্রমে আমরা করে যাচ্ছি। এখন আমাদের পরীক্ষা দেওয়া নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা করাটাই কষ্ট হয়ে গেছে। কারণ আমাদের এই মেম্বার, তারপরে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, ওনারাই কিন্তু ঘুরে ফিরে একজনকে দেখা যায় যে 2-3টা এই পরীক্ষার ইয়েতে তাদেরকে নিয়োগ করতে হচ্ছে। তো তাদের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই কাজগুলো অতিরিক্ত কাজ, এগুলো করা অনেক কষ্ট হয়। তারপর আমরা করে যাচ্ছি। এই নিয়োগ প্রক্রিয়াগুলো খুব সহজেই আমরা করে ফেলবো, অতি দ্রুত। আমাদের টার্গেট হলো যে এই বছরের মধ্যে মানে ম্যাক্সিমাম নিয়োগ আমরা শেষ করে দেবো। জুনের মধ্যে হয়ে যাবে আশা করি। আর বাকি যেগুলো থাকবে আমরা যদি আরো সার্বত্র নিয়ে আসতে হয়, কারণ কিছু কিছু জায়গায় আমাদের কিছু স্থাপনা নতুন আসছে, এখানে হয়তো নতুন আরো কিছু জনবল লাগবে, এগুলো আমরা নিয়োগ করে দেবো। এবং সবগুলো আমরা কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে করেছি। ওভারঅল মানুষের যে আস্থা অর্জন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের উপরে মানুষের যেন 100% আস্থা থাকে, বন্দর যেন ব্যবহার বান্ধব হয়, বন্দর যেন সবার জন্য গর্বের বিষয় হয়, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের আগামীতে আর অ্যাটলিস্ট এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে যে বন্দরে আমরা যে কাজগুলো করছি এটা সবাই এখানে গর্ব করবে, এটা অনুকরণ করবে। আমি এখানে শেষ করলাম। এখানে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আসলে ডাইরেক্টলি বন্দরের না, আমার মেম্বার আমাকে স্মরণ করে দিলেন। সেটা হলো যে সামাজিক দায়বদ্ধতা। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু সিটি কর্পোরেশন যে কাজটা করছে আপনার জলাবদ্ধতা নিরসনের জন্য, সেখানে আমরা নিজেরাও সম্পৃক্ত হয়েছি, আমাদের ইকুইপমেন্ট নিয়োগ করেছি এবং আমরা আর্থিকভাবেও ওখানে সহায়তা করছি। তাছাড়া আমরা নিজেরা ক্যাম্পেইন করছি এবং আমাদের স্কুল কলেজগুলোর মাধ্যমে আমরা লিফলেট তৈরি করে এগুলো বিতরণ করেছি এবং এখন আমরা কিছু ডাস্টবিন তৈরি করতেছি, মানে কাস্টমাইজ। তাছাড়া ড্রেজিং যে সমস্ত জায়গায় ম্যাক্সিমাম করা সম্ভব আমরা অতিরিক্ত করে করছি, যেটা আমাদের লিমিটেরও বাইরে, মানে আশেপাশে যতটুকু পারি আমরা এটা আমরা করতেছি। কারণ এটা হলো, আমি মনে করি যে আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা সামাজিক দায়িত্ব, সেই হিসাবে আমরা এটা করছি। এটা নগরবাসী না, এটা দেশবাসী এটাও করতে হবে। আমার মেম্বাররা তো অনেক পয়েন্ট দিয়েছেন, এগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে। বহির্নগরে যৌথ অভিযান, আমরা যৌথ অভিযান অনেক পরিচালনা করেছি, ল্যান্ডেও করেছি, নদীতেও করেছি এবং বহির্নগরেও করেছি। এটা আমাদের করতে হয়েছে। আশা করি যে ভবিষ্যতে আর এটা করা লাগবে না, কারণ টোটাল যে সিকিউরিটি সিস্টেমটা আমরা ইন্টিগ্রেটেড করে দিই। একটা হলো আপনার যে উপরের যে সার্ভেলেন্স, মনিটরিং অ্যান্ড হলো কন্ট্রোল, ঠিক একইভাবে আমরা আন্ডার ওয়াটার যে সিকিউরিটি সার্ভেলেন্স, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। এগুলো করে ফেললে তখন কিন্তু একটা রিয়েল টাইম সবকিছুই মনিটর করা যায়। আর বিশেষ করে আমাদের যে ম্যারিটাইম সিঙ্গেল উইন্ডো হয়ে যাচ্ছে, এটা হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই। তখন কিন্তু কেউই আপনার এই নিয়ম শৃঙ্খলার বাইরে যেতে পারবে না, নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকবে। সেই জন্য আমরা এখন যৌথ অভিযান করছি, ভবিষ্যতে যেটা কমে যাবে। বাট আমাদের এটা এই যৌথ অভিযান করতে গিয়েও আমাদের যে ম্যাজিস্ট্রেট বন্দরের এবং আমাদের যে কর্মকর্তারা, ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেছে। সবাই কিন্তু এই পরিশ্রমগুলো করছেন সাধারণ মানুষের জন্য, ব্যবসায়িক যারা তাদের জন্য।
এমপিএ টার্মিনাল যেটা আমাদের মার্চ লাইন করবে লালদিয়াতে, এই টার্মিনালটার কাজও খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা আশা করি আপনার অগাস্টের মধ্যে ইনশাল্লাহ আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারবো বলে আশা করি। এই বছরটা আসলে আমাদের বন্দরের জন্য, দেশের জন্য আসলে একটা গৌরবের দিন। আর বিশেষ করে আজকের এই বন্দর দিবসের যে অনুষ্ঠান, এটা আসলে আমাদের ভবিষ্যতে আসলেই অনুকরণীয় হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে। আমি আমার জাস্ট বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব। বি ফ্রি, ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড। আমি সবচেয়ে খুশি হবো যদি আমাকে হার্ড কোশ্চেনগুলো আগে করেন, তাহলে পরে আমার জন্য সহজ হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। একটু পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আমার নাম রাশেদ চৌধুরী। আমি দৈনিক বণিক বার্তায় কাজ করি। প্রথমে 138তম বন্দর দিবস উপলক্ষে আপনাকে এবং আপনার সহকর্মীদেরকে শুভেচ্ছা জানাই। আমি আসলে যেটি জানতে চাওয়া, আসলে যদি মাতার বাড়ি নিয়ে এখানে উল্লেখ করেছেন, তো মাতার বাড়ি নিয়ে আমার একটা বিষয় জানতে চাওয়া, মানে যদি আমার কোনো তথ্যে ভুল থাকে নিশ্চয়ই আপনি সংশোধন করে দেবেন আশা করি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর 16 মিটার ড্রাফটের কথা বলা হচ্ছে। এটা গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের প্রথম একমাত্র। কিন্তু আমার কাছে যে তথ্য আছে, এসপিআর যে আপনার সিঙ্গেল পয়েন্ট বড়ি, সেখানে এই সিঙ্গেল পয়েন্ট বড়িকে যে তার টানা হয়েছে তলদেশে, এটার কারণে মানে 13 মিটার ড্রাফট এর বেশি যাওয়াটা সম্ভব না, যে পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা করছে আর কি। তো আমার তথ্য যদি ঠিক হয়, তাহলে আপনারা এটাকে কিভাবে গভীর সমুদ্র বন্দরের সংজ্ঞায় নিয়ে আসছেন? আর এটা আমার প্রথম প্রশ্ন। যদি ভুল থাকে অবশ্যই সংশোধন করে দিবেন। আমি আগে এটাই একটু প্লিজ। আমাদের এখানে কি ক্যাপ্টেন আতাল আছে নাকি? নাই। কি বইটা ব্যাপার? দুজনে নেই না। আসলে আমাদের এটা যেটা করা হয়েছে, এটা 16 মিটার ড্রাফটের ভেসেল অনায়াসে যাওয়া আসা করতে পারবে। এবং এখন আপনারা দেখেছেন যে আমাদের মেরি ডিপার্টমেন্টে কেউ আছে এখানে? আমরা লাস্ট হাইস্ট কত ড্রাফটের ভেসেল ভিতরে গেছে? আমরা মাতাবাড়ির চ্যানেলটা 60 মিটার ড্রাফটের জন্য আমরা করেছিলাম। যখন আমরা প্রথমে জাহাজ আমরা আনি, তখন কিন্তু 60 মিটার ড্রাফটেরও জাহাজ আনা যেত। তো ওখানে দেখবেন কোল পাওয়ার প্ল্যান্টের জন্য যে জাহাজটা, তারা একটা নির্ধারণ করে দিয়েছে যে 60,000 থেকে 65,000 টন কার্গো আনবে। 60,000 থেকে 65,000 টন কার্গোর জন্য ড্রাফট হয় 12.5 মিটার। যেহেতু আমরা জানি যে ওখানে একটা কোল পাওয়ার প্ল্যান্ট আছে এবং তাদের বেশি চাহিদাও নাই, তো সেই জন্য আমরা এখন 12.5 মিটারে আমরা আসছি। এর ভিতরে চ্যানেলটা যেহেতু 3-4 বছর আগে ড্রাইভ করা হয়েছে, কিছুটা মেনটেন্যান্স যদি তো প্রয়োজন হবে। আমাদের মোবিলাইজ করে ওখানে কিন্তু কন্টিনিউয়াস। সুতরাং এখানে যে আপনার যে যখন চাহিদা বাড়বে, যে আপনার মাতাবাড়ি ডিসি টার্মিনালের কন্ট্রাক্ট আমাদের সাইন হয়েছে, যে স্যার বলবেন যে 27 না 28-এ চালু হবে না স্যার, 28-এ যখন চালু হবে, 29-এ যখন চালু হবে, তখন কিন্তু আমাদের রেজার্ভ আছে এবং আমাদের স্যার কিন্তু ব্রেজিং আছে। আমরা মিনিমাম ড্রাফট মানে আনতে পারবো, এটা নিড বেসিস। সুতরাং এখানে যে আমরা কিন্তু 12 থেকে 5 মিটার আমাদের তা না, আমাদের যদি ওখানে যদি ডিমান্ড থাকে, উই ক্যান ব্রিং দ্য শিপমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু ওখানে 16 মিটারের ড্রাফটের ভেসেল আনতে পারবো, কোনো সমস্যা নেই। মাঝে যেহেতু আপনার ড্রেজিং না হতে আমরা টেক সার্ভে করেছি, টেক সার্ভে করার পরে দেখা গেল কিছু কিছু জায়গায় আপনার ড্রেজিং লাগছে। ওই জায়গায় আমরা ইমিডিয়েটলি খনন দিয়ে এখন ড্রেজিং শুরু করেছি। এটা মিডিয়াতে আসছে, আপনারা দেখেছেন। আর আমরা নতুন করে ড্রেজার কেনার জন্য কাজ হাতে নিয়েছি, যে অধিক মানে 16 মিটার যাতে আপনার ডেপ করতে পারে, এই ধরনের ড্রেজার আমাদের নাই। সেজন্য আমরা 2টা ড্রেজার কেনার কাজ হাতে নিয়েছি। এবং ওই 2টা হয়ে গেলে তখন আমাদের এখানে 16 মিটার ড্রাফট যে কোনো সময় আসা যাবে। তাছাড়া আপনার ওখানে একটা রিফাইনারি হচ্ছে, টিকে গ্রুপ করছে।
এই রিফাইনারির জন্য ওখানে একটা টার্মিনাল হচ্ছে জাস্ট সাউথ বেঙ্গলের সাথে। ওই টার্মিনালটার সাথেও আমরা ইস্টার্ন রিফাইনারির যে আপনার সিঙ্গেল পয়েন্ট বলি ওইটার পাইপলাইনকে আমরা ওখানে সংযুক্ত করে দিচ্ছি। এতে করে কি হবে, সিঙ্গেল পয়েন্ট বোরিংয়ের পাশাপাশি তারা এই টার্মিনালও ইউজ করতে পারবে ইস্টার্ন রিফাইনারির তেলের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি বন্দর দিবসের সকল কর্মকর্তাদেরকে এবং যারা বন্দর সংশ্লিষ্ট আছেন। আপনারা অনেক কাজ করেছেন, অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন, সেই কারণে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে দেশের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এনসিটি নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। এনসিটি নিয়ে কথাবার্তা হচ্ছে যাতে প্রাইভেটাইজেশন না হয় বা কেউ চাচ্ছে প্রাইভেটাইজেশন না হয়। এই বিষয়টা সম্পর্কে বন্দর কর্তৃপক্ষের অবস্থান এখন পর্যন্ত। আরেকটি বিষয় হচ্ছে যেখানে আপনি খুবভাবে চাচ্ছেন যে মানে বেশি করে বিদেশি বিনিয়োগ আসুক, বিদেশি বিনিয়োগ চলে আসছে, একেবারে এটা অনেক বেশি কার্যকর হবে এটা মনে হচ্ছে বাংলাদেশে। কিন্তু বাংলা নিয়ে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এটা গতবার করেছিলেন খুব পজিটিভ আকারে আমাদেরকে মানে রিফ্লেক্ট হয়েছিল এবং এটা কতটুকু সাকসেস হয়েছে এবং সেটার কথা ধন্যবাদ। ঠিক লাস্ট কোয়েশ্চেনটা ছিল পান্না যে স্টেপটা নিয়েছিলেন সেটার আউটপুটটা কি হলো এবং সেটার বর্তমান অবস্থা। ধন্যবাদ। আমি আচ্ছা ওই কোশ্চেনের একটু আনসার দেই। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি 138তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। আমি সালাউদ্দিন, আমি ইত্তেফাকে কাজ করি। আমি প্রশ্ন করতে বলছেন, সেজন্য সব প্রশ্নটাই আগে করছি। যে জিনিসটা হলো আপনার স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান অনুসারে আপনাদের চিটং পোর্ট, দ্যাট মিনস বাংলাদেশ আপনাদের যে পোর্টগুলো এখন হচ্ছে কিংবা আগামীতে হবে, 29 বলছেন, 31 বলছেন, কিংবা এরই মধ্যেও আরও হবে, সেখানে আপনার হিসেব মতে 35-এ আপনার 7 মিলিয়ন এবং 40-এ গিয়ে 10 মিলিয়ন এবং 43-এ গিয়ে আমার মনে হয় 14 মিলিয়নের একটা মাস্টার প্ল্যানে বলা হয়েছে। এই ইয়েগুলো থেকে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশের নেসেসিটি কতটুকু, যে আপনার কতটুকু আছে, কিংবা এই যে আপনি বিশাল নিউজ হ্যান্ডেলিংয়ের ক্ষমতা সম্পন্ন একটা যে গড়ে উঠবে কিংবা চিটং পোর্ট ইয়ে করবে, সেই ইয়ে থেকে পাঙ্গা কিংবা সবগুলো মিলিয়ে, তো আমার এতগুলো ইয়ে কি আমার এক্সপোর্ট ইম্পোর্ট আছে কিনা বলে এত তাড়াতাড়ি হবে কিনা, কিংবা যদি না হয়ে থাকে কিন্তু আবার বিগত সময় যে আপনাদের বিগত সময় চেয়ারম্যান কিংবা ওগুলো যারা বলে আসছিলেন যে বাইরের কানেক্টিভিটি কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বন্দরের সাথে আমাদের এই যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আমাদের এই যে ডিপসি পোর্টগুলো ইউজ করার আপনার এখানে যেমন বেটার কিনা হলে আপনার মাদার প্যাসেঞ্জগুলো ডাইরেক্ট আসবে, মাদার এরিয়াতে মাদার বাড়িতে আসবে, সেগুলোর ক্ষেত্রে আপনার এই যে ট্রান্সশিপমেন্টের ব্যবস্থাগুলো কিন্তু আপনাদের মাথায় আছে কিনা। কারণ বাস্তবতা হলো যে এই 14 মিলিয়ন বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থা কখনো ক্রিয়েট হবে বলে সন্দেহ রয়েছে, হবে না। সেটা একটা প্রশ্ন, সেটা এই বললাম। আর সাথে সাথে আপনার সহজ প্রশ্ন যেটা হলো যে এই আপনি ফ্রি ট্রেড জোনের কথা বলছেন এবং ফ্রি ট্রেড জোনের মধ্যে আপনি কটনের কথা বলছেন, আবার মনে হয় এখানে আরো অন্যান্য যে আপনি চালটা বলছেন আর গমগুলোর কথা বলছেন এবং আরো কি কি থাকতে পারে কিংবা সেটা কতটুকু এরিয়া বেসিসে আপনি করতে পারেন সেটাও একটু বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার লাস্ট কোশ্চেনটা প্রথমে আনসার করেছেন, দেখা যাবে ভুলে গেছি। অ্যাকচুয়ালি এইটা যেহেতু যে কমিটিটা হয়েছে এখানে আপনার কনসার্ন মিনিস্ট্রির সবাইকে নিয়ে করা হয়েছে, ওনারা এটা স্টাডি করে নিশ্চয়ই একটা সুন্দর একটা প্রস্তাবনা নিয়ে আসবেন। ঠিক আছে, তো এটা হলে আপনার সমাধান হয়ে যাবে, কোথায় আপনার কী ধরনের আমরা ইয়ে করতে পারবো, স্টোরেজ করতে পারবো। কারণ আমরা যাচ্ছি ঢাকাতে একটা আর চিটাগংয়ে একটা। চিটাগংয়ে যেটা হবে এটা ফর রিজনাল কান্ট্রিজ, বাংলাদেশ এবং আশেপাশের দেশের জন্য, আর যেটা ঢাকাতে হবে এটা জাস্ট আমাদের নিজস্ব মানে অভ্যন্তরীণ চাহিদা মেটানো। এখন আসি আমাদের যে কোশ্চেনটা করছিলেন ইয়ের ব্যাপারে, এনসিটি এবং
ইয়ে ব্যাপার এনসিপি দিয়ে দেওয়ার ব্যাপার অ্যাকচুয়ালি কিন্তু আমরা কাউকে এই মালিকানা দিয়ে দিচ্ছি না। মালিকানা কিন্তু আপনি যেমন একটা বিল্ডিং করে কি করেন, বিল্ডিংটা ভাড়া দেন, ঠিক আছে না? এটাও ঠিক ওই রকমই, মানে আমরা কিন্তু এটা মালিকানা আমাদের থেকে যাচ্ছে, আমরা তাদেরকে টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগ করতেছি। যে যেমন আমরা পিসিপিতে করলাম, তারপরে বে টার্মিনালে যেটা হবে CCT1 যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর, আর CCT2 যেটা করবে হবে DP1। ঠিক একইভাবে এনসিপির জন্য গভর্নমেন্ট লেভেলে যেই দুই দেশের মধ্যে যেই চুক্তি হয়েছিল সেই অনুসারে কাজ চলমান রয়েছে। এটা আপনার মানে দুইটা দেশেরই যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুসারে চলছে। রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে এটার সিদ্ধান্ত চলছে, এবং এটা এখনও তো আপনারা দেখছেন যে এটা যে নিয়োগ প্রক্রিয়া ওইভাবে এখনো ফাইনালাইজ হয়। তো আমাদেরও নিজস্ব একটা এটার ব্যাপারে ট্রানজ্যাকশন অ্যাডভাইজারও ওটা নিয়োগ করা আছে। সে এই ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ওনারা কাজ করছেন। আশা করি হয়তো বা আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজারের রিপোর্ট আমরা পেলে তখন আমরা বুঝতে পারবো। আমরা যেটাই করি না কেন, রাষ্ট্রের স্বার্থ হলো সবার, দেশের মানুষের স্বার্থ সবার। আর আমরা এখানে এসেছি, আমরাও কিন্তু এখানে কেউ পারমানেন্ট না, বুঝতে পারছি? কাজে আমাদের হাতে যে কাজটা হবে এটা নিয়ে যেন দেশ এবং মানুষ যেন উপকৃত হয় এবং রাষ্ট্রের যে স্বার্থ সেটা যেন নিশ্চিত হয়, সেটা করেই এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা এই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি মনে করি যে এটা কোনো মালিকানা কাউকে দেওয়া হচ্ছে না। এই কথাগুলো যেটা বলা হয় এগুলো আসলে বিভ্রান্ত। আপনি দেখেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে হলো PSC সিঙ্গাপুর 5টা টার্মিনাল অপারেটর, DP ওয়ার্ল্ডে 6টা না 7টা টার্মিনাল অপারেটর, জাস্ট পাশের দেশে। সেম হলো আপনার শ্রীলঙ্কাতে। আমাদের যে TCTর যে CEO মিস্টার এরউইন, উনি কিন্তু ইয়ে থেকে এসেছেন, শ্রীলঙ্কা থেকে। উনি শ্রীলঙ্কাতে 8 বছর। তো এই জন্য আমি বললাম যে এখানে আসলে কোনো আমাদের সার্বভৌমত্ব মালিকানা চলে যাচ্ছে না। দাদা, আমরা যখন ফরেন আইডিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে, এটার থেকে আমরা আর্থিকভাবে আরো ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দ্বিতীয়ত হলো এটার মাধ্যমে আমাদের কিন্তু এফিসিয়েন্সি নিশ্চিত হবে, কারণ তখন টার্মিনাল টু টার্মিনাল কম্পিটিশন হয়। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে এটার মাধ্যমে আপনি যে হ্যান্ডলিং এবং ডেলিভারি এটা ফাস্ট করতে হবে। যেমন আজকে মনে করেন আমাদের DP ওয়ার্ল্ডের যদি কোনো টার্মিনাল এখানে অপারেট করে, ওরা কি করবে, এখান থেকে দুবাইয়ের সাথে ডাইরেক্ট শিপিং লাইন করবে। এখান থেকে যদি দুবাই ডাইরেক্ট শিপিং লাইন করে, দুবাই থেকে ইউরোপ, তো সিঙ্গাপুরে যাওয়া এবং সিঙ্গাপুর থেকে আসার জন্য যে মনে করেন 20 দিনের মতো সময়, এটা তো সেভ হয়ে যাবে। অটোমেটিকলি দেখবেন জাহাজের ভাড়া কমে যাবে, কন্টেনারের ভাড়া কমে যাবে। আমাদের টার্গেট হচ্ছে যে ভবিষ্যতে আমরা জাহাজ এবং কন্টেনারের ভাড়া কত কমানো যায় আর কত এফিসিয়েন্ট করে স্পিড ডেলিভারি করবে। এই জন্য আপনার টার্মিনালগুলো ফরেন টার্মিনাল অপারেটরসদের কাছে দিলে একের সাথে আরেকজন দেখবেন যে কমপ্লিট করবে, এবং তারা তখন কার্গো তারাই জেনারেট করবে। এখন তো মনে করেন আমরা কার্গো জেনারেট করছি না, কার্গো মানে ইন্টারনাল যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিমান্ড অনুসারে আছে, কিন্তু তখন দেখা যাবে তারা আপনার এই রিজনাল কানেক্টিং হিসেবে, রিজনাল হাব হিসেবে কাজ করবে। এখান থেকে ট্রান্সশিপমেন্ট করবে, কোস্টাল কানেক্টিভিটি এস্টাবলিশ করবে। তখন কিন্তু আপনার এই সাপ্লাই চেনটা ডাইভার্সিফাইড হয়ে যাবে, নতুন নতুন রুট ওপেন হবে এবং কার্গো ভলিউম তখন বেড়ে যাবে। এই জন্য আমরা নিজেরা করলে মেনই হলো যে এই কম্পিটিটিভ যে অ্যাডভান্টেজ সেটা আমরা পেতে পারবো না। এটা ওনারা আসলে তখন ওনাদের প্রোভাইড করতে হবে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না। করবে, আমি কোথাও যদি ইনভেস্টমেন্ট করে আমি চাইলে রিটার্ন চাই। এই কারণে ওনারা তখন এটাকে আরো এফিসিয়েন্ট করার জন্য চেষ্টা করবে। নেক্সট পয়েন্ট হলো যে আপনার যে আমাদের কন্টেনার হ্যান্ডলিং এর যে রেট যে হারে আমাদের বাড়তেছে, আমাদের কিন্তু ভবিষ্যতে এই কন্টেনারাইজেশনেই যেতে হবে। কন্টেনারাইজেশনে গেলে ওখানে অত্যন্ত আধুনিক টেকনোলজি লাগে। আমাদের এখন দেখেন CCT LCTতে যে ইয়েগুলো আছে, ইকুইপমেন্টগুলো, এগুলো কিন্তু বয়স অলরেডি শেষের দিকে। এইগুলো আমরা যদি একটা নতুন টেকনোলজি আমাদের আনতে হবে, অলরেডি কিন্তু এটা মানে ওভারডিউ হয়ে গেছে। কারণ যেটা আপনার চলার কথা 16 ঘন্টা, সেটা আমরা 24 ঘন্টা চালাচ্ছি।
যেটা আপনার মনে করেন 20 বছর চলার কথা সেটা অলরেডি 10 বছরে ওভাররান করতে পেরেছে। এই ইকুইপমেন্টগুলো যদি আমরা এখন চেঞ্জ করে নতুন ইকুইপমেন্ট আনতে চাই, কি পরিমাণ টাকা লাগবে আপনি চিন্তা করেন। এখন একটা মানে বাজারে একটা নর্মাল যে আপনার P80 ট্রেন, এটা 70-80 কোটি টাকার মতো খরচ হয়। কত টাকা খরচ লাগবে? আমাদের তো দরকার কি, ইমিডিয়েট আমাদের দরকার সক্ষমতা, সার্ভিসটা দরকার, যাতে আমাদের এই ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, ওগুলো যাতে ত্বরান্বিত হয়, সেটার জন্য আমাদের দরকার এফিসিয়েন্ট পোর্ট এবং ক্যাপেবল পোর্ট। তো ফরেনাররা আসলে কি করতেছে, তারা তো নতুন ইকুইপমেন্ট নিয়ে আসতেছে। দেখেন পিসিটি কিন্তু এখন পর্যন্ত ওরা ফুল অপারেশনে যেতে পারে না, কারণ ওরা যে ট্রেনগুলো অর্ডার করছে ওগুলো আসতে আরো প্রায় 1 বছর লেগে যাবে। আমরা কিন্তু ঠিকই তাদের কাছ থেকে 5 মিলিয়ন কিউসের 0.5 মিলিয়ন কিউসের যে ক্যাপাসিটি চার্জটা পাচ্ছে, ওনারা আমাদের আপফ্রন্ট মানি দিয়েছেন $20 বিলিয়ন। ওটা আমাদের জাস্ট একদম মানে খুব সাইনিং মানি আমাদের অ্যাকাউন্টে দিয়েছে, ফরেন কারেন্সি। তো ওনারা আমাদেরকে এই বরাদ্দ দিলেন, ইকুইপমেন্ট নিজেরা কিনছেন, আবার 0.5 মিলিয়ন কিউসের ক্যাপাসিটি চার্জ আমাদের দিচ্ছেন। এখন আপনি বুঝেন, তাহলে আমরা তো ইকুইপমেন্ট আমাদেরও কিনতে হবে, প্রায় 1200 কোটি টাকা আমাদের ইকুইপমেন্ট কিনতে হবে। এটা তো আমাদের এখন কেনা লাগছে, ওনারাই কিনতে হবে। এবং কন্ট্রাক্ট সাইন হওয়ার পর থেকে কিন্তু পেমেন্ট ওনারা চলে যাচ্ছে। আমাদের এই এনসিটি সিসিটিতেও আপনার এই যে ক্যাপাসিটি, এটা বাড়ে ফেললে এখন আমাদের নতুন আবার ইকুইপমেন্ট কিনতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি এর আগে বলেছি, যে আজকে যদি ইউএই যদি এখানে আসে, ওরা দেখবেন যে ওরা কার্গো জেনারেট করার জন্য তখন মাল্টিপল রুট তারা ওপেন করতে হবে না, এটা ওনারা লস। আচ্ছা, আরেকটা বিষয় হলো যেটা আপনাদের যে বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে আসছে যে কর্মসংস্থান আমাদের এগুলো পোর্ট আপনার মনে করেন যখন ইয়ে হবে, আমাদের ট্রানজ্যাকশন 1000 ওনারা ওইভাবে কাজ করতেছে, যে হিসাবগুলো হবে। কোনো লোকের এখানে কর্মসংস্থান ইয়ে হবে না, চাকরি যাবে এটা বলে একটা মানে জাস্ট বিভ্রান্তি সৃষ্টি করা। একটা লোকেরও চাকরি যাবে না, 15 চাকরি যাবে কিভাবে? তাহলে আমরা কি জন্য আসতে পারি? আমার কর্মচারীর চাকরি চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো? বলেন, এটা কোনো দিন হতে পারে। এগুলো হলো জাস্ট বিভ্রান্তি কথা। হ্যাঁ, সেটাই আমাদের এই এনসিটিতে যারা আছে তারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদেরই লোক, মানে ওখানে আছে, ওদের চাকরি কিভাবে যাবে? ওইটা যদি ওখানে অন্য লোক এসেও কাজ করে, তো আমাদের স্টুডেন্টদের থাকবে, আমি তাকে সার্টাই করে দিতে পারবো? বলে পারবো? এটা সম্ভব? এটা সম্ভব। রাতারে এটার মাধ্যমে আমরা নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। যেমন পিসিটিতে দেখেন, পিসিটিতে ওদের সিইও আর হলো বোধহয় 2 জন আছে, আর বাকি সব কিন্তু আমাদের দেশে, এবং তারা ফরেন কারেন্সিতে বেতন পাচ্ছে। আর এইটার মাধ্যমে কিন্তু আমাদের বিদেশে আমরা স্কিল ম্যান পাওয়ারও পাঠানোর সুযোগ হবে। আর আমরা চাচ্ছি একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করতে, যেখানে এই ইকুইপমেন্টগুলো অপারেট করে তাদের সার্টিফিকেশন করে তাদেরকে আমরা বিদেশে পাঠাই, ওনারা লাখ লাখ ডলার ইনকাম করে নেন। এখন তো আমরা এটা মানে এটা করতে পারছি না। এই অপারেটরটা ভেরি এক্সপেন্সিভ অপারেটর, তারা স্কিল ম্যান পাওয়ার আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো, ডিমান্ড আছে। আচ্ছা, পানকার বিষয় যেটা বলেছেন, পানকাতে আমরা যে কিছু প্রতিবন্ধকতা ছিল ওটা অলরেডি আমরা উত্তোলন করেছি। যেমন জাহাজের ভাড়া ফিক্স করা ছিল, এটা এখন মার্কেট ডিজাইন করে দেওয়া হয়েছে। ওটা আদেশ যেটা 22 ছিল সেটা আমরা ক্যান্সেল করেছি। কাস্টমসের কিছু কাজ সহজীকরণ করা হয়েছে। এখন আপনার পানকাতে আমরা চাচ্ছি যে এখানে ভালো অপারেটর নিয়ে আসা, কারণ ওখানে আমরা অনেক সম্ভাবনা দেখছি। বিশেষ করে ওখানে আমরা যেটা আপনাদেরকে বললাম যে তোলার জন্য একটা যদি আমরা প্রিজন করে রাখতে পারি, তাহলে এখান থেকে সরাসরি ঢাকার আশেপাশে সব জায়গায় তোলা ইয়েটা ডেলিভারিটা দেওয়া সহজ হবে। তো এটা হয়তো আমাদের কয়েক মাসের মধ্যে আপনারা দেখবেন যে পানকার একটা ভালো সফল হবে।